দর্শক সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। বাড়ছে করোনার সংক্রমণ, মাস্ক পরতে দু একদিনের মধ্যে রাজধানীতে অভিযান। মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন 95% কার্যকরের দাবি। তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় বিএনপি, নিজেরাই বাসে আগুন দিয়ে দায় চাপাচ্ছে সরকারের ওপর সংসদের প্রধানমন্ত্রী। ভাঙন স্পষ্ট হেফাজতে, বাবুনগরীর নেতৃত্ব মানতে নারাজ, শফির অনুসারীরা, আলাদা কমিটি গঠনের আভাস। তিস্তার বুক জুড়ে বালুচর, সেচ নিয়ে বিপাকে দুপারের হাজারো কৃষক, খাল খননের পরিকল্পনা। ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি, গ্রেফতার চেষ্টায় পুলিশ। কলকাতায় পূজার অনুষ্ঠানে যাওয়ায় ক্ষমা চাইলেন সাকিব। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। নিশ্চয়ই একটা খবর আপনাদের চোখে পড়েছে। সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশন ঢাকা শহরে 65টি খাল চিহ্নিত করেছে। বাস্তবে এগুলোকে খুঁজে পাওয়া বেশ দুষ্কর, এজন্য তারা আশ্রয় নিয়েছেন প্রায় 100 বছর পুরনো সিএস ম্যাপের, ক্যাডাস্ট্রাল সার্ভের যে ম্যাপ রয়েছে সেটি দেখে তারা মূলত এই খালগুলো চিহ্নিত করেছেন এবং কোথায় খালগুলো ছিল, কী কারণে সেগুলো বেদখল হয়েছে, কিভাবে উদ্ধার করা যেতে পারে সে ব্যাপারেও এক ধরনের পরিকল্পনা রয়েছে। সে নিয়ে আজকে কথা বলতে চাই। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রকৌশলী ইনামুল হক, তিনি চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট। আছেন জনাব শেখ রোকন, তিনি মহাসচিব রিভারাইন পিপুল। এছাড়াও আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, তিনি চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জনাব হাওলাদার, আপনার কাছে আসতে চাই। এই যে রিপোর্টের কথা আমরা এইমাত্র বলছিলাম, এটা শুরু কোথা থেকে, কেন এই অনুসন্ধান শুরু হলো এবং করতে গিয়ে আসলে আপনারা কি দেখলেন? সবাইকে ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা আছেন তাদের আন্তরিক অভিবাদন। আসলে আপনি যথার্থই বলেছেন এবং আজকে এটি যেহেতু পত্রিকায় এসেছে, বোধহয় এর আগেও কম বেশি অনেকে লিখেছেন। আর আমরা জানি যে ঢাকা শহরে বড় একটা সমস্যা হচ্ছে এই খালগুলো ভরাট হয়ে যাওয়া, খালগুলো সংস্কার না হওয়া এবং পানি নিষ্কাশনের যে দুরবস্থা, সে কারণে যে ওয়াটার লগিং, এই সমস্যাগুলো তো ঢাকাতে আছেই এবং লেগেই আছে। সে কারণে কিন্তু ঢাকার খালগুলোর সমস্যা সমাধানের জন্য আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশন থেকেও তাদের একটা তাগিদ আছে। লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস গুলোর এই দায়িত্ব তো আইনে রয়েছেই, কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশন যখন গঠিত হলো তারপর থেকে আমাদের উপরে সেই দায়িত্বটা বর্তিয়েছে যে ঢাকা চারিপাশের নদ নদীগুলো নিয়ে অলরেডি একটা, আপনারা জানেন যে মাস্টার প্ল্যানের অধীনে সেটি একটা উন্নয়ন হতে যাচ্ছে। আর এক্সেলেন্সি অনারেবল প্রাইম মিনিস্টার তার নেতৃত্বেই কিন্তু ঢাকার চারিদিকের এই খালগুলো, নদীগুলোকে উদ্ধার করার জন্য তিনি প্রচেষ্টা নিয়েছেন। সেই মাস্টার প্ল্যানের অধীনে এখন তার জায়গাটায় লোকাল গভর্নমেন্টের যে মন্ত্রী বাহাদুর আছেন তিনি কাজ করছেন। এই তো আমরা গতকালকেও সেখানটায় আমরা মিটিং করলাম এবং ঢাকা খালগুলো নিয়ে যেটা হলো যে আলোচনায় এইটি টাস্কফোর্সের মিটিংও আসছে, এই মিটিংও আসে। কারণ খালগুলো যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে মূলত ঢাকার যে জলাবদ্ধতা এইটি সমাধান করা যাবে না। সো এটি একটা বিশাল সমস্যা। সেই দিক থেকে আমরা মনে করছি যে ঢাকার খালগুলো দিস হাই টাইম যে এইটি আমাদের আগে চিহ্নিত করা দরকার। আর আপনারা ইতিমধ্যেই জানেন, দেশবাসীও জানে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আদেশও দিয়েছে যে আমাদের এই নদী খালগুলো উদ্ধার করতে হবে অন দ্য বেসিস অফ দি সিএস পর্চা। কারণ সিএস পর্চা যেহেতু আগে হয়েছে, তো খালগুলো এবং সেটা সঠিকভাবে নির্ধারিত হয়েছিল সিএস পর্চা, সেই কারণে সিএস ম্যাপের ভিত্তিতে আমাদের এটা করা উচিত। আইনগত ভিত্তিও তাই, স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্টও তাই বলে এবং সেই অনুসারে আমরা শুরু করেছি। আমরা বেশ কয়েকটা জায়গায় কিন্তু প্রথমে আমরা গিয়েছি, বসুন্ধরার বিরুদ্ধে একটা অনুসন্ধান এটি শুরু হলো। এটা পত্রপত্রিকায় এসেছিল
তারপরে ওটি দ্বারা আমরা শুরু করলাম এবং আমরা সেটি শুরু করতে করতে আমরা কিন্তু ঢাকার সকল খালগুলো আমরা অবস্থান এটা জানার চেষ্টা করেছি, প্র্যাকটিক্যালি গিয়েছি, এক্সপার্ট টিম নিয়ে আমার সাথে আমরা গিয়েছি, একাধিকবার আমরা গিয়েছি। 2019-এর সেই নভেম্বর ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি। সো বলা যায় যে আমরা এই করোনার মধ্যেও গিয়েছি আমরা খালগুলো দেখার জন্য। সো ঢাকার মধ্যে খালগুলো আমাদের মোটামুটি দেখা শুরু হয়েছে। আমরা সাতারপুল থেকে যে খালগুলো দেখেছি, আপনার যেটা বলবো যে দুর্নি খাল, সেটিও দেখেছি যে তার যে দুরবস্থা, এবং সেখানটা একেবারে আপনার যে ওখানটায় ইস্ট ওয়েস্ট প্রপার্টি যারা এরা কিন্তু এটাকে একেবারে টোটাল বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করে দখল করে ফেলেছে এবং পানি প্রবাহকে বন্ধ করে ফেলেছে। যদিও দুর্নি খাল নিয়ে ইতিমধ্যে একটা উন্নয়ন প্রকল্প কিন্তু চলেছে এবং সেই জায়গাটা আমরা গিয়ে দেখলাম যে টোটাল খালটার দুরবস্থা, তার পাশে আবার কিছু প্রতিষ্ঠানও হয়েছে এবং জলাশয় যেটি ছিল ওই জায়গাটায়, এবং ওটা বোয়ালিয়া খাল, যেটা বোয়ালিয়া খালের একেবারে আমরা ওই নিকটে গেলাম এবং বোয়ালিয়া খালটা কিন্তু এর মধ্যে পড়েছে, যেটা হচ্ছে যে বালু নদী। তো বালু নদীতে যে দুরবস্থাটা আমরা দেখলাম বোয়ালিয়া খালের, যে ওখানটায় আপনার জলাশয়, এই জলাশয়গুলো একেবারে ভরাট করেছে, আপনার 7 থেকে 8 ফিট উঁচু করে সেখানটায় আপনার এই আবাসন করে বলে রিয়েল এস্টেটটা তারা এই বাসাবাড়ি করার জন্য এটি কিন্তু তারা মানে প্রজেক্ট শুরুই করে দিচ্ছে এবং অনেকখানি এগিয়ে গেছে। এবং আমরা দেখলাম এর সাথে আরো বেশ কয়েকটা খাল যুক্ত, সেগুলো করুণ দশা। আমরা আব্দুল্লাহপুর খাল দেখলাম, টঙ্গী খাল দেখলাম, তারপর দিয়াবাড়ির এই দিকটায় আমরা আসলাম, আমরা রামচন্দ্রপুরে ওই দিকটায় গেলাম একেবারে গাবতলী পার হয়ে গিয়ে, এবং তারপরে হাজারীবাগ থেকে শুরু করে আমরা মানে এই মোটামুটি টোটাল খালগুলো আমরা দেখার চেষ্টা করেছি। সব জায়গার অবস্থা দুরবস্থা, সব এই দুরবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি মনে করি দখল করে নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো যে দখল যারা করেছেন তাদের তালিকা এখনো করা যায়নি। এই তালিকাটা করা জরুরি। আমরা খালগুলো হয়তো বের করে নিয়েছি, এখানে 65টা বলেছে, মূলত আমরা হিসাব করে দেখেছি আরো বেশ কয়েকটা খাল আছে, মোট 77টা খালের আমরা হদিস পেয়েছি। এবং ঢাকার পাশাপাশি কেরানীগঞ্জ যদি ধরুন এবং সাভার যদি ধরুন, তাহলে ওখানে প্রায় 14 থেকে 15টা খাল, সেটি মিলে কিন্তু আরো খালের সংখ্যা আরো বেড়ে যাবে। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আবার ডক্টর হাওলাদার। ওটার সাথে ওই খালগুলো কিন্তু জড়িত। জি, একটু জনাব শেখ রোকন আপনার কাছে আসতে চাই। এই যে খাল দখল হয়ে যাওয়া, সেখানে একদিকে যেমন সরকারি উদ্যোগ রয়েছে, বক্স কালভার্ট রয়েছে, রাস্তা করে ফেলা রয়েছে, সাধারণ মানুষ যারা ক্ষমতাশীল তারাও এখানে একটা ভূমিকা রেখেছেন। সেখানে শুরুটা কোথা থেকে করা প্রয়োজন? সরকারি যেগুলো দখল হয়েছে, বক্স কালভার্ট হয়েছে, সেখান থেকে কি শুরু করা সহজ? আমার কাছে মনে হয় যে শুরু করা উচিত আসলে এগুলোকে খাল না ডাকা। আমরা নদী কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কথা শুনছিলাম, উনি বলছিলেন যে রামচন্দ্রপুর খাল, এরকম খাল ডেকে আসলে নদীগুলোকে মেরে ফেলা হয়েছে। এগুলো প্রত্যেকটা প্রাকৃতিক প্রবাহ। বিশ্বের অন্যান্য শহরের চেয়ে ঢাকার যে বিশেষত্ব স্বাতন্ত্র্য, সেটা হচ্ছে যে এখানে সব প্রাকৃতিক খাল ছিল, প্রাকৃতিকভাবেই প্রবাহ ছিল, সেগুলোকে আমরা খাল বলছি। আপনি জানেন যে ধোলাই খাল বক্স কালভার্ট হয়ে গেছে, কিন্তু আসলে এটা দোলাই নদী। আমরা যখন রামচন্দ্রপুর খাল বলছি, আসলে এটা নড়াই নদী। আমরা যখন হাজারীবাগ খাল বলছি, এটা আসলে পাণ্ডু নদী। তো নদীগুলোকে প্রথম খাল ডেকে বলা হয় যে এর গুরুত্ব কম, এটা খাল মাত্র, তুচ্ছার্থে, তারপর দখল করে ফেলা হয়, মেরে ফেলা হয়। তো ফলে আমি শুরু করতে চাই, কত বছর আগে নদী ছিল এগুলো? 60-এর দশকে, 70 দশকেও দোলাই খাল তো 99-2000 সালের দিকে বক্স কালভার্ট বানানো হলো, আমরা দেখলাম। তার আগে এটা নদী ছিল। তো আপনি যে হাতিরঝিল আমরা এখন বলি, বা ধানমন্ডি লেক 60-এর দশকে লেক করা হয়েছে, আসলে এটা নড়াই নদী। আমরা যেটাকে এই নদীগুলোকে খাল বলে তুচ্ছার্থে মেরে ফেলা হয়। প্রথম একটা তাত্ত্বিক কাঠামো তৈরি করা হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস না। তো ফলে প্রত্যেকটা খালকে আসলে নদী বলতে হবে। ঢাকায় ম্যানমেড ক্যানেল খুব একটা নাই, এবং ইউরোপিয়ান খাল বলতে হবে মানব সৃষ্ট যা কিছু সেগুলো প্রাকৃতিক এটা মনে করা হয়, কিন্তু আসলে না, খালটা নদীরই প্রতিশব্দ। বিশ্বের অন্যান্য শহরে যদি আমরা দেখি, আপনি দেখবেন যে স্টকহোমে তারা খাল নিজেরা কেটে শহরকে সুন্দর করেছে। আমাদের প্রকৃতি খাল দিয়ে গেছে। উনি হিসাব করলেন 77টা, বা এটা 100-র বেশি ছিল খাল, বিল, নদী।
ঢাকায়। আমরা ঢাকার ভেতরে 3টা নদীকে, জ্যালজন্ত নদীকে মেরে ফেলেছি। আমরা নড়াই নদীকে হাতির ঝিল নাম দিয়েছি, এখন আপনি ভাটিতে গেলে নড়াই নদী পাবেন রামপুরা পার হয়ে গেলে। আমরা দোলাই নদীকে ধোলাই খাল বলেছি, আমরা সোনাভান নদীকে মিরপুর খাল বলছি। তো শুরুটা করতে হবে, খাল ডাকা যাবে না, এগুলো নদী, প্রাকৃতিক নদী, প্রবহমান নদী, এগুলো ছিল। দ্বিতীয় হচ্ছে যে বক্স কালভার্ট তো তুলতেই হবে। এটা আমাদের মনে থাকতে পারে মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে, 19 সালে, 17 সালে, এখানে আসার আগে আমি রেকর্ডগুলো চেক করতেছিলাম, উনি 3-4 দফা বলেছেন যে আরেকবার ক্ষমতায় আসলে বক্স কালভার্টগুলো তুলে ফেলবো, কারণ এগুলো খালেরও যতটুকু উপযোগিতা ছিল সেগুলো নষ্ট করে ফেলছে, জলাবদ্ধতা তৈরি করছে, যেটা চেয়ারম্যান মহোদয় বললেন। তো ফলে এগুলো উদ্ধার করা সম্ভব এখনও। তারও আগে আমি খুব 1 মিনিটে বলতে চাই যে সংখ্যা মানে কতটা প্রাথমিক অবস্থায় আমরা আছি এখনও। নদী কমিশন বলছে 77 বা 65। ড্যাপের যে ড্যাপ আমরা করেছি বিশদ অঞ্চল পরিকল্পনা, সেখানে বলা হচ্ছে 43টা খাল, ওয়াসা 26টার বেশি খালের হিসাব জানে না তারা। তো আমরা সরকারি সংস্থাগুলো এখনও ঐক্যমতেই বুঝতে পারিনি যে কতটা খাল আছে আসলে। এটা করা দরকার, সংজ্ঞা পরিবর্তন করা দরকার, সেটা বললাম, আর সমন্বয় হওয়া দরকার। তো এই 3টা কাজ যদি হয়, আমরা বক্স কালভার্ট তুলে শুরু করতে পারি। যে খালগুলো এখনও আছে বিদ্যমান, আধা দখল বা পনে দখল, সেগুলোকে আর দখল হতে না দেয়া, যে দখলগুলো উন্মুক্ত খাল দখল হয়ে গেছে সেই দখলগুলো উচ্ছেদ করতে হবে। এভাবে আমরা শুরু করতে পারি। আমি বলতে যাচ্ছি যে শুরুটা করতে হবে। আমরা এই বছরের পর বছর, দশকের পর দশক আমরা হাহাকার করে যাচ্ছি, আমরা আফসোস করে যাচ্ছি, আবার দখল হয়ে যাচ্ছে, কিন্তু শুরুটা করা দরকার এক্ষুনি। বক্স কালভার্টের বিকল্প কি হবে? এটা বরং বিকল্প না, আমি বলি উন্নত পদ্ধতি কি হতে পারে। যে বক্স কালভার্ট, আমি শফিউদ্দিন, এগুলোর উপর দিয়ে তো অনেকখানি রাস্তা চলে গেছে এখন, তাতে কি শফিউদ্দিন সরকার মারা গেছেন, একজন বিশেষজ্ঞ ছিলেন, ডিপ্লোমা ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা। উনি বলেছিলেন যে আরামবাগ খাল যেটা আমরা বলি সেটা ছিল 40 ফিট, সেটাকে বক্স কালভার্ট করে ফেলা হয়েছে 4 ফিট 5 ফিট। এখনও ওই খালের বা প্রবাহের যাই বলি, নদী বলি, সেটার একটা অংশ কিন্তু রমনা পার্কে আপনি পাবেন। রমনা পার্ক থেকে এটা মতিঝিল হয়ে একেবারে ধোলাই খাল বা দোলাই নদী হয়ে বুড়িগঙ্গায় যেত। একটা আয়রনি হচ্ছে যে মতিঝিলটা আমরা মেরে ফেলছি। এই যে মতিঝিল দেখে মুর্শিদাবাদে মতিঝিল নামে কৃত্রিম ঝিল তৈরি করা হয়েছিল ঢাকার স্মৃতি রক্ষার্থে, সেইটা এখনও আছে, আমরা মতিঝিল ভরাট করছি। তো বক্স কালভার্টটা উন্নত হতে পারে এইভাবে যে 2 পাশ দিয়ে রাস্তা হবে, মাঝখান দিয়ে প্রবাহ থাকবে, গাড়ি যাবে এবং নৌকাও যাবে, যেটা আধুনিক শহর, উন্নত শহরগুলোতে তারা মানুষ নিজেরা করতেছে। আমাদের আছে, এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, উদ্ধার করতে হবে, চালু করতে হবে। জি, জনাব এনামুল হক, আপনার কাছে আসি। এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, ঢাকা শহরে এক মেট্রো রেলের কারণেই যে যানজট তৈরি হচ্ছে, যদি আজকে খাল উদ্ধার শুরু হয় এবং রাস্তাগুলো আবার কেটে সেখানে সেতু বলুন বা অন্য যে ব্যবস্থা করা প্রয়োজন সেগুলো শুরু হয়, সেটা কি আর বাস্তবে সম্ভব রয়েছে ঢাকার এখন যে অবস্থা? অবশ্যই বাস্তবে সম্ভব। চাহিদা যদি থাকে মানুষের ভেতরে, জনগণের ভেতরে, মানে বা শহরবাসীর ভেতরে, তাহলে অবশ্যই সম্ভব। আর এই যে আমাদের নদী রক্ষা কমিশনের যে একটা প্রতিষ্ঠান রয়েছে, সরকার এটা প্রতিষ্ঠা করেছেন আইনের মাধ্যমে, সুযোগ্য চেয়ারম্যান আমাদের সামনে আছেন, ওনারা যেভাবে এগুচ্ছেন আমি এটাকে সাধুবাদ জানাই। আমার নিজের কাছেই আমাদের প্রতিষ্ঠানেরই প্রায় 50টা খালের ম্যাপ আকারে স্পষ্ট ম্যাপ আছে আমাদের কাছে। তো সেখানে 50টা স্পষ্ট থাকলেই আমাদের কাছে সেই জোগাড় যন্ত্র নেই, এত সব অর্থ সামর্থ্য নেই যে সরকারের যে রাজস্ব দপ্তর আছে, ডিসি মহোদয়ের যে রাজস্ব দপ্তর, সেখানে যে সিএস ম্যাপগুলো আছে সেগুলো সব ঘেটে সামনে টেবিলে পরে ফেলে দেখে পরিমাপ করে একেবারে স্পষ্ট করে দেখায় বলে দেওয়া যায় যে ঢাকা নগরীতে মোট কতগুলো খাল আছে, এটা কি 77 কি 127, একটা স্পষ্ট করে বলে দেওয়া সম্ভব। এটা সিএস ম্যাপে আছে। এখন কথা হলো যে ওনারা যখন সিএস ম্যাপের বরাত দিয়ে বলছেন যে এতগুলো খাল আছে, তাহলে পরে আজকে হয়তো 77 পাচ্ছি, কালকে 87-তে গিয়ে থামলেও আমরা বুঝবো যে হ্যাঁ একটা কিছু পাওয়া গেল, যে একটা চিহ্নিত হলো। কারণ এই যে শেখ রক্ষণ যেটা বললেন যে ওয়াসা বলছে 23টা, ড্যাপে বলছে 40টা, আমরা নিজেরাই জানি 50টা। তো
তো সেখানে তো এরা টাকা পয়সা বাজেট নিয়ে বসে এইভাবে একটা সংকীর্ণ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আগায়। খালটা পরিষ্কার করা, খালগুলোকে পুনরুদ্ধার করা, এটা কিন্তু একটা জরুরি বিষয়। নইলে কি হয়, ওয়াসা সারা শহরের যে পয়ঃবর্জ্য এবং বৃষ্টির যে প্রবাহ এক নালা দিয়ে, এক বক্স কালভার্ট, তারা যে বক্স কালভার্টগুলো করছে রাস্তার ভিতর দিয়ে, মাঝখান দিয়ে, এক পথ দিয়ে তারা নদীতে ফেলে দেয়। এটা কোনো আধুনিক শহরের, কোনো সভ্য শহরের একটা ব্যবস্থাপনা নয়। কারণ বক্স কালভার্ট দিয়ে যেটা নাকি ওয়াসা, যেটা পয়ঃবর্জ্য অথরিটি, সেটা সোজাসুজি যাবে হলো পয়ঃবর্জ্য শোধন কারখানায়। যেমন পাগলা আছে, পাগলা না থাকলে সেটা যাবে আরেকটি কারখানায় যাবে, এবং এমনকি একটা অ্যাক্টিভেটেড স্লাজ যেখানে কুইকলি করা যাবে সেখানে যেতে পারে। নানা রকমের সিস্টেম আছে প্রত্যেকটা নগরীতে। আশেপাশে যদি দেখি আমরা, তাদের বাংলাদেশের বাইরে, আমি বাংলাদেশের ভেতরে বলছি না, প্রত্যেকটা নগরীতে এই ধরনের পয়ঃবর্জ্য শোধন ব্যবস্থাপনা আছে। আর আমাদের ঢাকা ওয়াসার কাজ হলো পয়ঃবর্জ্য নয়, শোধন নয়, বরং বৃষ্টির পানি এবং এগুলোকে সরাসরি নদীর মধ্যে ফেলে দেওয়া। আমরা যে বুড়িগঙ্গা নদী, আমার মনে হয় বিশ্বের দূষিততম নদী, এবং দূষিততম হওয়ার পিছনে কারণই হলো যে এখানকার যে পয়ঃবর্জ্য, শিল্পবর্জ্য, সেগুলো অপরিশোধিতভাবে সেটা গিয়ে নদীতে যাচ্ছে। তাহলে তো খাল উদ্ধার করার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই পয়ঃবর্জ্যের জন্য আলাদা একটা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা। না, পয়ঃবর্জ্যের তো ড্রেনেজ ব্যবস্থা ওয়াসা আছে, কিন্তু বৃষ্টির যে পানিটা যাওয়ার জন্য যে খালগুলো ছিল সেগুলো বুঝে গেছে, সেগুলো দখল হয়ে গেছে। অতএব বৃষ্টির পানিটা পয়ঃবর্জ্যের ভিতরে যাচ্ছে, পয়ঃবর্জ্য যে প্রবাহ পথটা তার ভিতরে যাচ্ছে, এবং সেখান থেকে সোজাসুজি নদীতে যাচ্ছে। আচ্ছা, পয়ঃবর্জ্যের যে পথটা, সেটা যাওয়ার কথা ছিল পয়ঃবর্জ্য শোধন কারখানাতে, কিন্তু সেখানে না গিয়ে ওয়াসা সেটাকে নদীর মধ্যে দিচ্ছে। একটা উল্টোপাল্টা, হযবরল। এই ধরনের ব্যবস্থাপনা তো হয় না। কারণ হলো এই যে বিরাট এলাকা, এটা প্রায় 300 বর্গ কিলোমিটার এলাকা, এই ঢাকা, সেটা 30,000 হেক্টর এলাকা হয়। একটা পূর্ব এবং পশ্চিম আছে। এগুলো স্থানীয়ভাবে একটা স্থানীয় সরকার একা করলেও তো হবে না। সেখানে পানি উন্নয়ন বোর্ড আছে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু এর মধ্যে আছে, কিন্তু তাকে ধরা যায় না। যদি কিছু হয় তাহলে BIWT এর কাছে দৌড়ায়, স্থানীয় সরকারের কাছে দৌড়ায়, পানি উন্নয়ন বোর্ডের কাছে যায় না। তো তাকে এই যেটা নিষ্কাশন ব্যবস্থাটা, সেটা তার কাছে যাওয়া উচিত। পয়ঃবর্জ্য শোধনটা সেটা যাওয়া উচিত ওয়াসার কাছে। ওয়াসা হলো স্থানীয় সরকারের। এরকম আইন করা আছে, নিয়ম আছে, নিয়ম কেউ পালন করছে না। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন CSR এর মুক্তবাক। ফিরে আসবো ডক্টর হাওলাদার আপনার কাছে। এই যে খালগুলোর কথা বলা হচ্ছিল, বা যদি তাদেরকে নদীও বলি, আপনি বলছিলেন যে কারা দখল করেছে তার তালিকা তৈরির চেষ্টা করে এখন পর্যন্ত আপনারা সফল হননি। বাধাটা আসছে কোথা থেকে? আসলে তালিকা তৈরিতে বাধা আছে বলে আমরা মনে করি না, তবে উদ্যোগের অভাব বলে আমার কাছে মনে হয়েছে। কারণ এটির একটা মালিকানা সত্ত্বর বিষয়টা নিয়ে আছে যে এটা খালগুলো কাদের অধীনে থাকবে, কারা নিয়ন্ত্রণ করবে। তো যেটি ইতিমধ্যে অনেক আলোচনায় এসছে, এবং লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস তাদের যে লতে, সিটি কর্পোরেশন আইনে যেটি আছে যে খালগুলোর মালিকানা যেটি আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে, সেটি অবশ্যই তারা মালিকানা দাবি করে। এটা একটা ভালো সাইন আমি দেখছি। কারণ এই তো সেদিনও দেখলাম, এর আগের মিটিং গুলোতেও আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র মহোদয় কিন্তু একটা ভালো সাইন আমি দেখছি, যে তিনি দাবি করছেন যে এই খালগুলো BIWT এটি কোনো কিছু করুক সেটি তারা চান না। তারা চান বরং এই খালগুলো বুঝিয়ে দিতে হবে সিটি কর্পোরেশনের কাছে। সিটি কর্পোরেশনের খাল এগুলো, তারা এগুলো উন্নয়ন করবে। তো এটা একটা ভালো সাইন যে একটা ওনারশিপ বিল্ড আপ হওয়া দরকার। তা না হলে তো উদ্যোগহীন ভাবে খালগুলোকে উন্নয়ন করা যাবে না। তো আমরাও মনে করি যে এই খালগুলো যেহেতু সিটি কর্পোরেশন, দে হ্যাভ গট রাইটস, এবং তাদের এই কাজগুলো করতে হবে। আবার BIWT দেখবেন, BIWT এর কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে খালগুলোর তো তাদের কোনো মালিকানা নেই, এবং এই দিকে তাদের নজর না দিলেও চলে, দেয়া ঠিক নয়।
কিন্তু আবার আমাদের এটি ঘটছে, যার যেখানে নজর দেওয়া দরকার না তিনি সেখানে নজর দিচ্ছেন। এই যে জুরিসডিকশনের একটা ব্যাপার, এটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বেশ কিছু মিটিং এ। আলটিমেটলি এই গতকালের মিটিং এ কিন্তু একই অবস্থা চলে এসেছে। তো তারা প্রজেক্ট নিতে চাচ্ছেন সিটি কর্পোরেশন। আমি মনে করি এই সময় কিন্তু আমরা যেটা বলেছি, আমরা যে সুপারিশগুলো দিয়েছি যে সিএস পর্চা অনুসারে খালগুলোর যে সীমানা এটা চিহ্নিত হয়নি, একটি খালের সীমানা চিহ্নিত হয়নি, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেকগুলো খাল সংকুচিত করে, যেমন 26টি খাল নিয়েছে ওয়াসা এটা মেনটেন্যান্স করছে, এটা তারা ম্যানেজমেন্ট করছে, এটা তাদের এটি পানি যে সরবরাহ নিষ্কাশন ব্যবস্থা সেটির জন্য এটি তাদের প্রয়োজন, দ্যাটস ফাইন। কিন্তু এটি মালিকানা তো জনগণের, এবং মালিকানা জনগণের পক্ষে যে সংরক্ষিত করবেন সেটি হচ্ছে যে কালেক্টর। তো কালেক্টরকে সেটি রাখতে হবে। এবং সিএস যে পর্চা ডিজিএলআর যারা আছে তাদের কাছে পর্চা আছে, সেই পর্চা অনুসারে তাদের যেতে হবে, যাবার পরে মেপে বের করতে হবে এবং তাদের স্পষ্ট করে সেটা প্রকাশ করতে হবে। নদী রক্ষা কমিশন সেই দায়িত্বে সমন্বয়ের যে ভূমিকা এটা আমরা পালন করে এসেছি এবং আমরা এটা করবো। এটা কি অচিরে শুরু হতে যাচ্ছে, এই যে চিহ্নিত করা একদম সরেজমিনে? এইটি তো সরেজমিনে চিহ্নিত করার বিষয়টা এখনো যেটাকে বলে টাইম ফ্রেম, যেটাকে বলে আমরা সময়বদ্ধ যে অ্যাকশন প্ল্যান, সেটি কিন্তু নির্ধারণের জন্য নেই। অলরেডি আমরা এটা করে আমরা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনসকে বলেছি, এবং যে কমিটি অলরেডি মানে যারা কাজ করবে সিটি কর্পোরেশনের তাদেরকে আমরা এটা বলেছি যে একটা আমব্রেলা প্রজেক্টের মাধ্যমে তাদের এটা এগোতে হবে। দখল একই সাথে দূষণ, কারণ আলাদা করে দখল আলাদা করে দূষণ দুটো অর্গানাইজেশন যদি এটি করে তাহলে দুজনের মধ্যে সমন্বয় হবে না। ফলে আমাদের দখল আর দূষণের মধ্যে আমব্রেলা প্রজেক্টের মাধ্যমে all should come forward এবং তারপরে নাব্যতা উন্নয়নের জন্য যেতে হবে। তবে it will be a true complex job, because এই জবটা এত কমপ্লেক্স হবে এই কারণে ইতিমধ্যে দুই দিকেই দখল করে বড় বড় ইমারত গড়ে উঠেছে। কোথাও কোথাও আবার এই যে আমি বলবো সরকারি সংস্থাগুলোই আবার সিটি কর্পোরেশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার জেলা পরিষদ তারা কিন্তু সেখানটায় অনেক রাস্তা করেছে বেশ কয়েকটা। ফলে সেই জায়গাগুলোতে আমরা যদি চাই যে এটা উদ্ধার আসলে আমাদের করতে হবে, কারণ এটা তো পাবলিক প্রপার্টি, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়। ঠিক এই প্রসঙ্গটাতেই জনাব এনামুল হকের কাছে আসতে চাচ্ছিলাম। এই সেদিনও একটা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম কিভাবে রাজুক নদী বন্ধ করে দিয়ে সেখানে লেক তৈরি করছে। অনেকে বলবেন ধানমন্ডি লেক যখন তৈরি করা হয়েছে সেখানেও তার সাথে সংযুক্ত খালের প্রবাহ নষ্ট করা হয়েছে। তো এই যে সরকারি উদ্যোগে এখন পর্যন্ত যদি রাজুক খাল দখল করে নদীর প্রবাহ বন্ধ করে, তাহলে আশার আলো দেখব কিভাবে? রাজুক করছে, সিটি কর্পোরেশন নিজেও করেছে। হ্যাঁ, তো এটা আমার মনে হয় সড়ক জনপথও এর সঙ্গে জড়িত আছে, কিছু কিছু তারা নিজেরা করেছে। তো এটা একটা দায়িত্ব কেউ নেয়নি। এখন আমরা আশার কথা শুনতে পাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আগের যিনি, উনি তো অনেক সময় বলতেন যে আমার ক্ষমতার মধ্যে এটা নাই, কিন্তু বর্তমান যিনি উনি যদি বলেন যে না এটা আমরা দেখব, এরকম সাহসী মানুষ দরকার আছে আমাদের, যারা বলবেন যে না এটা আমরা দেখব। এটা যে কোনো তরফ থেকেই হোক না কেন, সে লোকাল গভর্নমেন্ট হোক, পানি উন্নয়ন বোর্ড হোক, কিংবা বিআইডব্লিউটি হোক, নৌ মন্ত্রণালয়, এমনকি খোদ নদী রক্ষা কমিশনও যদি রক্ষা করার জন্য একটা বিরাট একটা যুদ্ধ শুরু করে আমরা সেটা বাহবা দেব, সেটা কোনো আসলে যে প্রশ্নটা আসলো যে যারা যারা দখল করেছে যেটা তো চিহ্নিত করা এমন কোনো কঠিন কিছু না, বরং যেমন নদী রক্ষা কমিশন যে দপ্তরের যেখানে উনি দপ্তর ওনার আছে, ওনার নিচেই দখল করা, ওনার নিজের যে 20-25 তলা যে বাড়িটা, ওটা একটা দখল করার উপরে জায়গার উপরে, তো ওখানে যে বিরাট একটা খাল ছিল। তো এগুলো হ্যাঁ আরামবাগ খালটা, তো এগুলো যে বাড়িগুলো যেগুলো আছে বাড়িগুলো চিহ্নিত করলে পরেই বোঝা যায় যে কারা কারা দখলদার। এখন যদি উচ্ছেদ করা যায় তাহলে এই 20-30 তলা বাড়ি ভাঙা অত সোজা ব্যাপার না, বিরাট একটা এবং বিরাট ক্যাওস হতে পারে। তবুও আমাদের আগে চিহ্নিত করতে হবে যে না এই খালটা আমাদের উদ্ধার করতে হবে যাতে করতে হবে। সরকারের উপরে তো আর কেউ নাই, সরকার একটা যদি প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনী নিয়ে এসে খাল উদ্ধার করবে। খাল উদ্ধার করে যেটা প্রসঙ্গ এসছে যে কী ধরনের ডিজাইন হতে পারে, এটা দোতলা হতে পারে, একটা খালটা উপরতলা দিয়ে, যেমন বঙ্গবন্ধু সেতু আমাদের পদ্মা সেতু হচ্ছে, উপরতলা দিয়ে গাড়ি যাচ্ছে, তলা দিয়ে রেল যাবে, ঠিক সেরকম এখান দিয়ে তলা দিয়ে খাল যাবে, উপর দিয়ে গাড়ি যাবে, কিন্তু এখন এসে বক্স কালভার্টের মতো তা নয়, একটা সুন্দর সুদৃশ্য ডিজাইনের মাধ্যমে এটা করা যেতে পারে।
হয়তো ওই বাড়িগুলোকে রেখেই করা যেতে পারে, বাড়িগুলোকে সেই ধরনের ডিজাইনও করা যেতে পারে যে তোমরা যদি রাখতেই চাও তোমাদের বাড়ি, তো নিচের তলা ছেড়ে দাও, নিচের তলা আমরা সে ডিজাইন করে দেবো, সুন্দর করে খাল দিয়ে পানি চলে যাবে। এখন কথা হলো যে খালগুলো যে বৃষ্টির পানি, এই খাল দিয়ে বৃষ্টির পানি যাওয়ার কথা, আর বৃষ্টির পানি যদি এখান দিয়ে যেত তাহলে তো সদৃশ্য হতো, এটা দেখার মতো ব্যাপার ছিল, খালের পাশে বসে আরাম করার একটা ব্যাপার ছিল, নিঃশ্বাস নেওয়ার ব্যাপার ছিল। কিন্তু এই খাল দিয়ে তো যায় সব পয়বর্জ্য, যেটা ওয়াসার এই পয়বর্জ্য এখান দিয়ে যাওয়ার কথা নয়, এখানে বৃষ্টির পানি যাওয়ার কথা। যে বৃষ্টির পানিতে বাংলাদেশ হলো এমন একটা জায়গা যে বৈশাখ মাসে যখন বৃষ্টি পড়বে তখন নদী থেকে মাছ উঠে আসবে এবং বাড়িতে নালাতে চলে আসবে। আমরা তো আমার সেই স্মৃতি এখনও আছে বিভিন্ন শহর অঞ্চলে, যে বাড়ির পাশে আমরা যে শহরে বাড়িতে থাকতাম সেই বাড়ির পাশে যে ড্রেন আছে সেই বৃষ্টির পানি পড়া, সেখানে মাছ চলে আসছে। এরকম মাছ সেখানে ঢাকায় তো আসার কথা। কিন্তু আমরা চেয়ারম্যান মহোদয় ভালো কথা বলেছেন যে শুধু খাল উদ্ধারই না, দূষণটাও একসঙ্গে নিতে হবে। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি ওনাকে, যে ওনার যে নজরটা এদিকে আছে। তো দূষণটা ওয়াসাকে এই জিনিসটা বুঝতে হবে। ওয়াসার কাজ এটা নয় যে উদরপিণ্ডি বুদর গাড়ে, এখানকার ময়লা ওর বাড়িতে দিয়ে দিলাম, এখানকার ময়লা নদীতে দিয়ে দিলাম, এটা তার ওয়াসার কাজ না। জি, জনাব রোকন, আপনার কাছে ফিরে আসি। এই দূষণ নিয়ন্ত্রণ বলুন বা খাল উদ্ধারই করলাম, কিন্তু সেখানে যদি আবার বর্জ্য ফেলা হয়, যেমন গত কদিন আগেও বেশ কিছু খাল থেকে প্রচুর পরিমাণে বর্জ্য উদ্ধার করা হয়েছে সিটি কর্পোরেশনের তরফ থেকে, তাহলে তার লাভ কিছু হচ্ছে না। এই দুটো বিষয়ের সমন্বয় কিভাবে হবে? দুটো বিষয়ের সমন্বয়ের করার আগে যেটা করা দরকার আমি মনে করি যে নতুন করে আর 1 ইঞ্চি খালও দখল করতে দেওয়া যাবে না, নতুন করে আর 1 ফোঁটা দূষণও যাবে না, খাল নদী যাই বলি সেখানে, সেইটা আগে বন্ধ করতে হবে। আমরা উদ্ধার অভিযান কবে শুরু করব তার জন্য বসে থাকা যাবে না, আগে বন্ধ করতে হবে নতুন করে দখল এবং দূষণ, তারপর বাকিগুলো উদ্ধার করতে হবে। এবং পুরো পরিবেশ ব্যবস্থা ঢাকার যেটা ছিল খাল, বিল এবং নদী, চারপাশের নদী মিলে, সেটা ফিরিয়ে আনা সম্ভব। আর এই কাজটা কম্পার্টমেন্টালাইজ করে করা যাবে না, যে আগে খাল দখল করলাম, তারপর বিলগুলো উদ্ধার করলাম, তারপর নদী দূষণমুক্ত করলাম, তা না, একসঙ্গে করে যেতে হবে। কারণ এটা একটা অভিন্ন পরিবেশ ব্যবস্থা, একটা না বাঁচলে, যদি বিলগুলো ঠিক না থাকে, নিম্নভূমিগুলো যদি আমরা ভরাট করে ফেলতে থাকি, তাহলে খালগুলো টেকসই হবে না উদ্ধার করলেও। যদি নদীগুলো আমরা দূষণমুক্ত করতে না পারি, তাহলে লাভ হবে না খালগুলোর বা বিলগুলোর। ফলে 3টা যে উপাদান আছে, অংশ আছে, বিল, খাল এবং নদী, যার মধ্য দিয়ে ঢাকা গড়ে উঠেছিল, যার মধ্য দিয়ে ঢাকার ভূপ্রকৃতি একটা আকৃতি গ্রহণ করেছিল, সেইটা একই সঙ্গে করতে হবে। যতখানি করি আলাদা আলাদা করে করা যাবে না, একই সঙ্গে দূষণ মুক্ত করতে হবে, দখলমুক্ত করতে হবে, উদ্ধার করতে হবে, এবং 3টা পার্টি করতে হবে। আমরা যদি ভেতরের খালগুলোর দিকে মনোযোগ দেই, কিন্তু এখন যখন পূর্বাচল হচ্ছে, অন্যান্য প্রজেক্টগুলো বাইরের দিকে হচ্ছে, সেগুলোতে যদি মনোযোগ না দেই, তাহলে একই অবস্থা। আমরা এখন যেটা একই ধরনের সমস্যা বাড়বে, এবং এই সমস্যাটা যে সমাধান আমরা আনছি ঢাকার ভেতরে, সেটা টেকসই হবে না। ফলে 3টা অংশকে একসঙ্গে শুরু করতে হবে এবং একটা করে হবে না, তাহলে টেকসই হবে না। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও দর্শক ফিরে আসছি খানিকক্ষণ বাদে, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসছি আবারও ডক্টর হাওলাদার আপনার কাছে। আপনারা কিছু পরিকল্পনার কথা বলছিলেন যে কিভাবে এই নদীগুলো বা খালগুলোকে উদ্ধার করা হবে, এবং খানিকক্ষণ আগে আমরা দূষণ নিয়ে কথা বলছিলাম, সমন্বিত পরিকল্পনার কথা বলা হচ্ছিল। সেটা নিয়ে কি ভাবছেন আপনারা, যে যাতে এই খালগুলো দূষিত না হয় এবং পরিবেশটা ভালো থাকে? অবশ্যই অবশ্যই। আমরা এটি কিন্তু আমরা গভর্নমেন্টের বিভিন্ন যে এজেন্সি এবং যে টাস্কফোর্স থেকে শুরু করে ঢাকার চারিদিকে যে নদী নালা খালগুলির যে কমিটিটা আছে, সেই কমিটির যে মিটিং গুলো হয়, সেখানে কিন্তু আমরা বলে যাচ্ছি এবং আমরা বলছি, যেমন এক্স একটি প্রজেক্ট নিয়েছে একটা ডিপার্টমেন্ট, সেই প্রজেক্ট তো একা তিনি করতে পারবেন না, তিনি হয়তো শুধু দখলের জন্য নিয়েছেন, কিন্তু দূষণ যিনি করবেন সেই সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। ফলে আমরা বলছি যে আমরেলা প্রজেক্ট ছাড়া এগুলো নিলে হবে না, কারণ আমাদের নদীকে যদি আসলে উন্নয়ন করতে হয়,
পরিবেশকে উন্নয়ন করতে হয়, তাহলে দখল, দূষণ, নব্যতা আনা, জনসচেতনতা বৃদ্ধি করে এই কাজগুলো কিন্তু আমাদের একেবারে যেটাকে আমরা বলি যে সময়াবদ্ধ একটা পরিকল্পনা আমাদের দিতে হবে, অ্যাকশন প্ল্যান, এবং এটা ইন্টিগ্রেটেড ওয়েতে হতে হবে, এবং এটা সিকোয়েন্সিয়াল অর্ডার আছে যে এক্স তার কম্পোনেন্ট নিয়ে উদ্ধারের কাজটা আগে করবে, সীমানা নির্ধারণটা আগে হবে, একই সাথে বর্জ্য যাতে আবার নদীর মধ্যে না যায় তো সেইটি আবার নিশ্চিত করতে হবে। সেই জন্য বিভিন্ন এজেন্সিকে টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে রেসপন্সিবিলিটিস গুলো। এইটা একটা ভালো জিনিস ঘটেছে, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে এরকম একটি ওই প্রজেক্টের অধীনে তারা অনেকগুলো যে দপ্তর, মন্ত্রণালয়, বিভাগ, তাদের কিন্তু কি কি কাজ সেইটি কিন্তু অলরেডি তারা একটা চক আউট করেছে। এই ডিজাইন আর একটু আগে ডক্টর হাওলাদার জনাব রোকন যেটা বলছিলেন যে নতুন করে যাতে আর দখল না হয়, ধরুন বালু নদীকে ঘিরে যা হচ্ছে পূর্বাচল এলাকায়, সেগুলোকে বন্ধ করার কোনো উদ্যোগ আপনারা নিতে পারছেন? না না, আমরা তো অবশ্যই আমরা যেটা এই যে রিপোর্ট আমরা প্রকাশ করছি কেন, এই যে আজকেও আপনি যে আলোচনার কথা বললেন, এর মাধ্যমে আমরা মনে করি একটা মেসেজ জনগণকে আমরা দিতে চাচ্ছি, এবং ইতিমধ্যে কিন্তু আমরা সেটা বলেছিল যে আমরা যে রিপোর্টটা আমরা দিয়েছি এইটি আজকে যে পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে সেখানে হয়তো বা আমি জানি না, নেক্সট টাইম হয়তো তারা এটা তুলে ধরবেন। আমরা প্রত্যেক জায়গায় কিন্তু নদী রক্ষা কমিশনের থেকে যারা বলছি এই কাজটা তারা করেছেন, আইনের লঙ্ঘন করেছেন, স্পেসিফিক কোন আইনের লঙ্ঘন করেছেন, এইটা যে ফৌজদারি অপরাধ, এবং এই যে দপ্তরগুলো, আমি সেই জায়গাটায় আমরা বলেছি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তো তাদের বিরুদ্ধে মামলা হবে, ইফ নট টুডে টুমরো দিস আর কামিং। আমরা সেই জায়গাটার থেকে কিন্তু কাজ করছি, জবাবদিহিতার জায়গা থেকে, এবং সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে হোল অফ বাংলাদেশ। এবং এটি আপনার আমরা দেখিয়ে দিয়েছি যে সিআরপিসির 133 ধারা স্পষ্টভাবে বলে দেওয়া আছে, সে নদী নালা খালবিল যাই থাকুক না কেন এই প্রবাহ চ্যানেল যারা বন্ধ করে দিবে তাদের এটা হচ্ছে ফৌজদারি অপরাধ। তাদেরকে পুলিশকে ক্ষমতা দেওয়া আছে যে পুলিশ তাদেরকে সরাসরি ধরে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করবে এবং ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করে তাদেরকে পানিশমেন্ট দেবে। ঠিক এই দপ্তরগুলো যারা মানে এগুলো করেছে এবং বিভিন্ন এজেন্সিগুলো তাদেরকে এটা করতে হবে। আমি একটা উদাহরণ দেই, এটা খুবই আমাদের কাছে যদিও দুঃখজনক। আপনি দেখবেন যে এইটি হচ্ছে দিয়াবাড়ি জায়গা, একটা দিয়াবাড়ি খাল, দিয়াবাড়ির খালে বালমিয়া মৌজাধীন, সেখানে আমরা দেখলাম কি আশ্চর্য। আপনি দেখেন আমাদের একটা এই যে মেট্রো রেল স্টেশন এখন হচ্ছে, এই মেট্রো রেল স্টেশন একটা দিয়াবাড়ি যে খালটা তাকে দখল করে নিয়ে তার উপরে বন্ধ করে দিয়ে সেখানে তারা এই মেট্রো রেলের একটা ভবন করছে। এখন হতেই পারে মেট্রো রেলের একটা স্টেশন হবে, কিন্তু এটি তো আমি 5 ফিট 10 ফিট উঁচু করে তার উপরে দিয়ে পানি প্রবাহ থাকতো এবং আমাদের এটি কিন্তু করা যেত। সেই ধরনের টেকনোলজিক্যাল অ্যাপ্রোচ কিন্তু এরা না নিয়ে নদীটাকে ভরাট করে দিয়ে সেই জায়গাটা খালটাকে ভরাট করে তারা এই কাজটি করলো। ঠিকই একই জায়গায় দেখেন ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি তাদের ইউনিভার্সিটি করলো, আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠান ওখানে গড়ে উঠেছে। তো এদেরকে নিয়ে আমরা মনে করছি যে আমাদের গতকালও আলোচনা হয়েছে যে এই গ্রুপ যারা এগুলো করছেন তাদেরকে নিয়ে আমাদের মোটিভেশনাল করতে হবে এবং তাদেরকে একটা মেসেজ দেওয়া যে আপনারা যদি এইগুলো সরিয়ে না নেন তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব। আইন মানে ফাইন না। আমরা বলেছি ইতিমধ্যে, আমি জাস্ট আধা সেকেন্ড দিব, আমি বলছি যে কালকে বলা হয়েছে আমাদের মিটিং থেকে যে পরিবেশ অধিদপ্তরের এডিশনাল সেক্রেটারি ছিলেন, সেখানে বলা হলো যে উনি বললেন যে 12 কোটি টাকা ফাইন করেছেন। এটি কিন্তু আমাদের এনজিআইডি মন্ত্রী বাহাদুরও বললেন যে এই টাকা আমরা ফাইন তো চাই না, আমরা চাই এই আইনের প্রয়োগ হবে, ওই প্রয়োগটা দরকার, সেটি হলে বোধহয় জবাবদিহি জায়গাটা আরো ক্লিয়ার হবে। জি ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে জনাব রোকন, আর যদি কোনো পরামর্শ থেকে যদি কোনো আইনের পরিবর্তনের প্রয়োজন আপনি মনে করে থাকেন? কোনো আইন যথেষ্ট আছে, আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট আছে, সরকারের উচ্চ পর্যায়ে সদিচ্ছা আছে, উচ্চ আদালতের অনেকগুলো নির্দেশনা আছে, যথেষ্ট হয়েছে। এখন দরকার আসলে অ্যাকশন প্রয়োগ, লাইট ক্যামেরা সব আছে, অ্যাকশনটা দরকার। সেক্ষেত্রে এই যে সরকারি প্রতিষ্ঠান মেট্রো রেলের কথা এইমাত্র বলেছেন, সরকারি প্রকল্প, সেখানেও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে হচ্ছে না কেন প্রয়োগগুলো, এই জিনিসগুলো দেখা হচ্ছে না কেন? সরকারের যে নীতি নির্ধারণী সদিচ্ছা সেইটা মাঠ পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না। মানে আইন আছে যে প্রবাহ বন্ধ করা যাবে না, কিন্তু যখন যে ঠিকাদার এবং সংস্থা এই স্থাপনাটা নির্মাণ করছে তারা তখন এটা মানতেছে না। এই মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে তারা যদি দায়িত্বশীল হয়, যদি স্থানীয় ভূমি অফিস, থানা, তারা যদি বলতো যে না এটা আইনে করতে পারবে না, তোমরা এই প্রবাহ বন্ধ করতে পারবে না, সেটা সরকারি বা বেসরকারি যেই হোক, তাহলেই হতো। সেই দায়িত্বটা আমরা দেখছি না। জি, জনাব এনামুল হক, যদি আর কিছু যোগ করার থাকে আপনার।
আমার বারবার ঘুরে ফিরে আসছে নগর সরকার। নগর সরকার এই ঢাকা নগরের জন্য অবশ্য মানে করণীয়, কারণ যে যার মতো করে যাচ্ছে। এটা এখন যদি সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যতই কথা বলুন না কেন, উনি একটা স্থানীয় সরকারের অথরিটি নিয়েই আছেন, এর বাইরে উনি এগোতে পারেন না। কিন্তু নগর সরকার হলে এবার তার একটা এক্সট্রা অথরিটি আসবে, সেটা দক্ষিণের হোক বা মিলিতভাবে হোক বা উত্তরের হোক, তখন এই সকল এমনকি সেনাবাহিনীর উপরও সেই নগর সরকারের একটা অথরিটি থাকবে বা তাদেরকে ডাকার ক্ষমতা থাকবে, যে ব্যবহার করার ক্ষমতা থাকবে, এবং তখন একটা ডিসিপ্লিন আসতে পারে। কারণ মানুষ এই 50 বছরের স্বাধীনতার পর 50 বছরের বিশৃঙ্খলাতে যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খল হয়ে গেছে। এদেরকে এখন একটা অন্য ধরনের একটা মেকানিজমের মাধ্যমে তাদেরকে শৃঙ্খলায় আনতে হবে। তখনই এই প্রতিষ্ঠানগুলো বা সরকারি মন্ত্রণালয়গুলোর অধীনস্থ যে প্রতিষ্ঠান আছে তারা ঠিকমতো কাজ করবে। প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। সেক্ষেত্রে এই যে একটা প্রবাহ যখন বন্ধ হয়ে যায় সরকারি কোনো কারণে, তখন তো তার আশেপাশে বেসরকারি আরও অনেকে সামনে চলে আসে। সেই সমস্যাগুলো কি একইভাবে নিয়ন্ত্রণ করা? সরকারি এবং বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, যারা আছে, তারা একটা যোগ সাজসে একটা নিয়ম নয় অনিয়ম পালন করে যাচ্ছে, অনিয়ম করে যাচ্ছে। অর্থাৎ সরকারের একটা দুর্বলতা, সরকারি যারা কর্মকর্তারা আছে, দায়িত্বে আছেন, তাদের একটা দুর্বলতার সুযোগ নিয়ে বেসরকারিগুলো এগিয়ে আসছে, তার সুযোগগুলো নিয়ে যাচ্ছে। তো এটা আমি বললাম যে এটা নয়, এটা দেখার জন্য এমন একটা অথরিটি দরকার। স্বয়ং প্রধানমন্ত্রীর সদিচ্ছার কোনো অভাব নাই, কিন্তু উনি তো অনেক একা, উনি তো বলে কুল পাচ্ছেন না। ডক্টর হাওলাদার, নদী রক্ষা কমিশনের কি ক্ষমতার পরিধি আরো বৃদ্ধি করার প্রয়োজন মনে করেন আপনি? অবশ্যই আমি বলি যে এটাকে শক্তিশালী করতে হবে। এটা সুপ্রিম কোর্টে বলেছে, এটা সরকারও বলছে, এবং স্ট্যান্ডিং কমিটি বলা হয়েছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি। আমরা একটা ড্রাফটও করেছি। আমি মনে করি যে সব ক্ষমতা যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের কাছ থেকে আমরা ক্ষমতা ছিনিয়ে নেবো তা নয়, তাদের ক্ষমতা তাদের কাছেই থাকবে। এবং আমি বলবো যে তাদেরকেও যদি আরো ক্ষমতা দেয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা চাই একটা জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে। ওই ডিপার্টমেন্ট গুলো তাদের কাজগুলো করতে হবে, যে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, সেটি যদি তারা না করেন তখন তাদের ডিপার্টমেন্টের মাধ্যমে নদী কমিশনের একটা জবাবদিহিতা থাকবে, এবং তারা যদি ব্যর্থ হন সেক্ষেত্রে নদী কমিশন গিয়ে সেই কাজটি করতে পারবে তাদেরকে নিয়ে। এই ক্ষমতাটা আমরা সেখানটায় জুড়ে দিতে চাচ্ছি, এবং আমি মনে করি এটি হলে আলাদা স্পেশাল আমরা মোবাইল কোর্টে এবং একটি আমরা দেখি যে নদী কোর্ট একটা তৈরি করার আমরা প্রস্তাবনা দিয়েছি। সেটি যদি হয় তাহলে আমি মনে করি অবস্থার উন্নয়ন হবে, এবং আমি আশাবাদী অবস্থার উন্নয়ন হতে হবে। এবং নদী কমিশন যদি কাজ করার স্কোপ পায়, আমি মনে করি যে আমাদের এই কথা রুকনও ভালো বললেন যে আমাদের আইন কানুন আছে, কিন্তু আমি দেখেছি যে কারেজটা, অনেস্ট যে একটা কারেজ আছে অফিসারদের, এই কারেজটা দিন দিন এটি একেবারে মানে কমে গেছে বলে আমি মনে করি। কারণ তাদের উপরে অনেক প্রেশার আছে, নানা দিকের আমি বলবো যে আছে, কি বলে, যেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফ্লুয়েন্সটা আমাদের উপরে করার চেষ্টা করছে, হয়তো সাকসেসফুল হচ্ছে না। নিশ্চয়ই আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, সবাই সেই আশায় রাখবেন। জনগণের সাপোর্ট আছে, হিউজ সাপোর্ট জনগণের। জি, এবং আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।